সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আমি হাসিব হাসান আপনাদের সাথে আছি। দর্শক, আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন পরিচিত দুজন মুখ। আছেন অর্থনীতিবিদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন 40 বছর ধরে সরকারি সার্ভিস দিয়ে আসছেন, এনবিআর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছিলেন। আছেন ফারুক আহমেদ সিদ্দিকী, সাবেক বিএসএসসির চেয়ারম্যান এবং অর্থনীতিবিদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন, অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আপনারা আমাদের প্রশ্ন করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। স্যার, এই গভর্নরের তৃতীয় মুদ্রানীতি ঘোষিত হতে যাচ্ছে, 26 তারিখে ঘোষণা করবেন এবং আমরা যতটুকু জেনেছি আগের ধারাবাহিকতাই বজায় থাকবে। যদিও বলা হচ্ছে যে বিনিয়োগকে উৎসাহিত করার একটা প্রচেষ্টা, কিন্তু সেটি আমরা গত কয়েক বছরও দেখছি না। এবং এবছরও যদি এই প্রথমার্ধে, নতুন অর্থবছর প্রথমার্ধে যদি এই আগের ধারাবাহিকতা বজায় রাখা হয়, তাহলে বেসরকারি খাতে বিনিয়োগ কি মানে আসলেই বিনিয়োগের যে একটা মন্থর গতি, সেটি গতিশীল হবে কি না? দেখুন, এই প্রশ্নটার উত্তর দিতে গেলে আমাদের প্রথমে বিশ্লেষণ করা দরকার যে বেসরকারি খাতের বিনিয়োগের যে স্থবিরতা, এটা কি অর্থ সংকুলনের অভাবে হচ্ছে নাকি অন্য কোনো কারণ আছে? আমাদের দেশে মনিটারি পলিসি যেভাবে তৈরি করা হয় সাধারণত, সেটা হচ্ছে যে সরকারের যে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির মাত্রা আর সরকারের নির্ধারিত যে ইনফ্লেশন টার্গেট, এই দুটোকে যোগ করে তার উপরে 3 বা 4% বেশি ধরে ওভারঅল মানি সাপ্লাইয়ের টার্গেটটা নির্ধারণ করা হয়। তো কাজেই আমার মনে হয় না এটা বলা যায় যে অর্থ সংকুলনের সমস্যার কারণে বেসরকারি খাতের বিনিয়োগ স্থবির। এখানে সমস্যাটা হচ্ছে যে বেসরকারি খাতের উদ্যোক্তা যারা, তারা বিনিয়োগে বেশি আগ্রহ দেখাচ্ছেন না, এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে সুদের হার কমানো সত্ত্বেও বেসরকারি খাতে যে ঋণের প্রবাহ, সেটা কিন্তু জুলাই থেকে মে পর্যন্ত আমি যে পরিসংখ্যান দেখেছি 16-17 অর্থ বছরের, সেটা তার আগের অর্থ বছরের তুলনায় কম ছিল। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে সুদের হার, ঋণের সুদের হার কিন্তু বেশ কিছুটা কমেছে, সে সত্ত্বেও এই পরিস্থিতি। তার মানে হচ্ছে বেসরকারি খাতের উদ্যোক্তারা ঋণ নিতে আগ্রহী না। এবং এটার আরেকটা সমর্থন পাওয়া যাচ্ছে আপনার এই পরিসংখ্যান থেকে, যে ব্যাংকে অতিমাত্রায় উচ্চমাত্রায় অতিতারল্য, অর্থাৎ ব্যাংকের যে এক্সেস লিকুইডিটি যেটা বলা হয়, অর্থাৎ ব্যাংকগুলোর আপনার একটা স্ট্যাচুটরি লিকুইডিটি রিকোয়ারমেন্ট রাখতে লাগে তাদের অ্যাসেটের এগেনস্টে, কিছুটা ক্যাশ, কিছুটা অ্যাপ্রুভড সিকিউরিটিস, মোটামুটি গভর্নমেন্ট বন্ডস, ট্রেজারি বন্ডস ইত্যাদি। তো সেইগুলো যে মাত্রা থাকা দরকার আর কি, তার চাইতে অনেক বেশি আছে। কাজেই ব্যাংক যদি চাহিদা থাকতো ঋণের, তাহলে ব্যাংকগুলোর ঋণ দিতে কোনো অসুবিধা হওয়ার কথা না আর কি। তো এখন প্রশ্নটা হলো, এই বেসরকারি খাতে ঋণের চাহিদা কম কেন? সেখানে আমরা জানি যে বিনিয়োগের ক্ষেত্রে অনেক সমস্যা আছে, অবকাঠামোর সমস্যা, পরিবহনের সমস্যা, গ্যাসের সমস্যা, বিদ্যুতের কিছুটা সমাধান হলেও এটাও এখনও কিছুটা অস্থিতিশীল। তারপরে আপনার জমির প্রাপ্তির অসুবিধা, আপনার সার্বিকভাবে সুশাসনের অভাব। বিশ্বব্যাংকের ইজ অফ ডুইং বিজনেস ইন্ডিকেটরে আমাদের অবস্থান 174, 189টা দেশের মধ্যে, তার মানে 173টা দেশ তাদের অবস্থান আমাদের উপরে। তারপরে আপনার যে বিশ্বব্যাংকের যে গভর্নেন্স ইন্ডিকেটর আছে, 5-6টা ইন্ডিকেটর আছে, সেগুলোর সবগুলোতেই আমাদের অবস্থান হচ্ছে সর্বনিম্ন দেশের, মানে 15 বা 20% দেশের মধ্যে আমরা। কাজেই এই পরিস্থিতিতে, এবং তারপরে রাজনৈতিক অঙ্গনের এক তো কিছু অস্থিরতা আগেকার মতো না থাকলেও অনিশ্চয়তা আছে। তারপরে সামনে নির্বাচন আছে, তখন আর পরিস্থিতিটা আরও কীরকম হয় সেটা নিয়ে মনে অনিশ্চয়তা আছে। তো কাজেই দেখা যাচ্ছে যে অনেকেই এটা বৈধভাবে হোক অবৈধভাবে হোক অনেক টাকা বিদেশে পাচার হচ্ছে। তো কাজেই মনিটারি পলিসিতে ওই 16% মানি গ্রোথ, ব্রড মানি গ্রোথ ধরা হলো, কি 18% ব্রড মানি গ্রোথ ধরা হলো, সেটা নিয়ে বিনিয়োগকে খুব বেশি উৎসাহিত বা নিরুৎসাহিত কোনোটাই করবে না আর কি।
তো একটা চেষ্টা করতে পারে বাংলাদেশ ব্যাংক যে এই স্প্রেডটা মানে ঋণের হারটা আর একটু কমানো যায় কিনা, ঋণের সুদের হার। কিন্তু ঋণের সুদের হার কমাতে গেলে যদি আবার আমানতকারীদের সুদের হার যদি কমে যায়, মানে স্যার এখানে স্প্রেডটা কমানো ছাড়া কোনো উপায় আসলে নেই। না, এটা তো স্প্রেডটা কমানোর জন্য তো ঋণের সুদের হার কমাতে লাগবে, কিন্তু এবং এর সাথে সাথে তার মানে হচ্ছে যে ঋণের সুদের হার কমাবো কিন্তু আমানতকারীদের সুদের হার কমাবো না, কেন আমানতের পরিস্থিতি কিন্তু মোটেই সন্তোষজনক না। এবং বর্তমানে যে অবস্থা তাতে আপনি ব্যাংকে টাকা রাখলে আপনার আসলে মূলধন ক্ষতি হচ্ছে। তার কারণ হচ্ছে যে আপনি যে সুদ পাবেন মূল্যস্ফীতির তার চাইতে বেশি। যেমন ইয়েতে বোধহয় এপ্রিল কি মে মাসের পরিসংখ্যান আমি দেখেছি, সেখানে দেখা যাচ্ছে যে আপনার ওই মাসে বাৎসরিক সুদের হার ছিল বাৎসরিক মূল্যস্ফীতির হার ছিল 5.41, আর ওয়েটেড অ্যাভারেজ ইন্টারেস্ট রেট অন ডিপোজিট ছিল 5.13। তো কাজেই আপনার তো যে সুদের চাইতে আপনার মূল্যস্ফীতি বেশি, তার মানে প্রকৃত অর্থে তো আপনার ক্যাপিটাল লস হয়ে যাচ্ছে। বেসরকারি ব্যাংকগুলোর মানে চার্জগুলো অনেক তারা চার্জ, আপনার এই চেক চার্জ, এটা একটা ছাড়া সুদ ছাড়াও নানা ধরনের চার্জ আছে, প্রসেসিং ফি, সার্ভিস চার্জ, এটা সেটা ইত্যাদি এগুলো আছে। আবার এটা কিছুটা বেসরকারি খাতের ব্যাংকে প্রযোজ্য, হয়তো অনেকটা সরকারি খাতের ব্যাংকেও আরও বোধহয় বেশি মাত্রায় প্রযোজ্য। সেটা হচ্ছে যে সরাসরি আপনার ঘুষ না দিলে লোন পাওয়া যায় না। জি স্যার, আসবো আপনার কাছে। স্যার এই মুদ্রানীতির বিষয়ে আসবো, তার আগে আজকে এইচএসসি রেজাল্ট দিল এবং সেখানে দেখা গেল পাশের হার কমেছে সার্বিকভাবে এবং 68% এবং গত বছরের সঙ্গে প্রায় 5% উপরে কমেছে এইচএসসির। তো এখানে জিপিএর 5-এর সংখ্যা অনেক কমে গেছে, 33,000-এর মতো। তো আপনার মূল্যায়নটা কি? এখানে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন রেজাল্ট, তখন উনি বলেছেন যে একটি মূল্যায়নের যে প্রক্রিয়াগত পরিবর্তনের কারণে এটা পাশের হার কমেছে। আপনি তো সেক্রেটারি ছিলেন। অন্য প্রসঙ্গ, আমি ঠিক জানি না যে কেনই বা বেশি হয়েছিল বা কেমন বা কমে গেল। তো 68% তো আমি খুব খারাপ একটা পাশের হার বলবো না। আর কত 33,000 পেয়েছে। তো পদ্ধতিগত কি পরিবর্তন হয়েছে সেটাও আমি ঠিক জানি না। তো পদ্ধতিগত পরিবর্তনের কারণে যদি এটা হয়ে থাকে তাহলে আগের পদ্ধতিটা ভুল ছিল নাকি বর্তমান পদ্ধতিতে ভুল, কোন একটা তো ভুল। তো আমি জানি না ঠিক এটা মন্ত্রী মহোদয় কী বলতে চেয়েছেন। তবে শিক্ষার মান তো আরও আমরা ভালো হবে এটা আশা করি। আমার মনে হয় শিক্ষার মানের তেমন কোনো উন্নতি হচ্ছে না, এবং একটা প্রবণতা দেখা যাচ্ছে যে যারা একটু ওয়েল টু ডু ফ্যামিলি তারা আমাদের সিস্টেম থেকে আস্তে আস্তে ও লেভেল, এ লেভেল এই দিকে চলে যাচ্ছে, এবং আমাদের এইচএসসি এসএসসিতে একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের ছেলেমেয়ে আস্তে আস্তে বেশি যাচ্ছে। তো এটাতে আমি জানি না শিক্ষার মানের কারণে হচ্ছে বা অন্য কোনো কারণে হচ্ছে, যে কোনো কারণেই হোক শিক্ষার ছাত্র বেড়েছে, স্কুলের সংখ্যা বেড়েছে, এমপিওর সংখ্যা বেড়েছে, কিন্তু শিক্ষার মান বেড়েছে বলে আমার মনে হয় না। বরং আমরা যে সময় ছাত্র ছিলাম ওই সময় একটা রিমোট একটা মফস্বলে একটা গ্রামের স্কুলেও কিন্তু একটা গুণগত মান ছিল। এখন ঢাকা বা কয়েকটা বড় বড় শহর ছাড়া শিক্ষার সেই মানটা ধরে রাখা যায় না। স্যার আপনি যেটা বললেন যে মধ্যবিত্ত বা যাদের একটু সক্ষমতা আছে তারা ও লেভেল এ লেভেলে চলে গেছে, তো ওইটা গেলে রেজাল্টের কি পরিবর্তন হয়? রেজাল্ট এইটি পরিবর্তন হয় যে যদি সচ্ছল পরিবারের লোকেরা, ছেলেমেয়েরা এখানে না আসে, তো এটা একটা ইনভেস্টমেন্টের ব্যাপার তো আছে শিক্ষার মধ্যে। তো তাহলে যদি শুধুমাত্র মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ছেলেমেয়েরাই বাংলা মিডিয়ামে আসে, তাহলে আমরা ছাত্রের কোয়ালিটি কিন্তু একটা ডিটোরিয়েশন হতে পারে, একটা আশঙ্কা থেকে যায়। তো সেদিক থেকে সার্বিকভাবে শিক্ষার মানের একটা প্রভাব পড়তে পারে এর উপর। স্যার মুদ্রানীতির ব্যাপারে যদি আপনার মূল্যায়নটা বলেন। স্যার এটা বিশদভাবে বলেছেন। আমার মনে হয় মুদ্রানীতি যেটা আমাদের দেশে মুদ্রানীতি বা বাজেট যেটা করা হয় এর উপর পুঁজিবাজারের তেমন কোনো প্রভাব পড়ার কথা নয়।
মুদ্রানীতি কি করবে? ইট উইল টেক কেয়ার যে আমাদের মানি সাপ্লাই কী হবে, আমাদের ইনফ্লেশন রেট কী হবে, আমাদের প্রবৃদ্ধি কী হবে। এবং এটা যখন বাজারে হয়তো মানি মার্কেট খুব টাইট, খুব ক্রেডিট ডিমান্ড খুব হাই, তখন আমি মুদ্রানীতি কী করলাম এটার একটা ইম্প্যাক্ট হতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেখানে ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য আছে প্রায় সব ব্যাংকেই, তারা এমন সব যতটুকু মিনিমাম স্ট্যাটিউটরি রিকোয়ারমেন্ট তার থেকে বেশি ইনভেস্টমেন্ট করে রাখছে বিভিন্ন বন্ডে, সেই পরিস্থিতিতে যদি আমরা ক্রেডিট লিমিট বাড়াই বা মানে বাড়াই, তাতে করে মানে এটা পুঁজিবাজারের কিন্তু যে ক্যাশ ফ্লো এটা বন্ধ করবে বলে আমার মনে হয় না। সুতরাং এইগুলো কতগুলো হুজুগ তোলা হয় আমার মনে হয় যে আমাদের দেশের মানি মানিটারি পলিসি বা বাজেটের এমন কোনো সেন্সিটিভিটি নাই পুঁজিবাজারের উপরে। স্যার, মুদ্রানীতির বিষয় স্যার আরেকটি বিষয় এটার সাথে সরাসরি সম্পৃক্ত না হলেও প্রভাব পড়ছে, নেতিবাচক প্রভাব আমরা গত কয়েক বছর ধরে দেখছি, আপনিও ভালো বলতে পারবেন, সেটি হচ্ছে ক্যাপিটাল মার্কেট। আমরা দেখা যাচ্ছে মুদ্রানীতি আসার আগেই প্রায় 1 মাস ধরে এটি নিয়ে বাজারে প্রচুর আলোচনা হয় এবং যাদেরকে এই আলোচনায় যোগদান করার কথা না, বিভিন্ন ব্রোকারেজ হাউসের টপ বা মার্চেন্ট ব্যাংক বা বিভিন্ন স্টেক হোল্ডার, তাদের মুখেই এই বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় আসে। তখন সাধারণ বিনিয়োগকারীরা প্যানিক হয়ে যায় যে মুদ্রানীতি আসছে, দেখি মুদ্রানীতি কি হয়, মুদ্রানীতি খারাপ কিছু থাকে কিনা। তো স্যার এই বছরও আপনি নিশ্চয়ই জানেন যে আগের বছরগুলোর মতোই ধারাবাহিকতা বজায় থাকার সম্ভাবনাই বেশি। তাহলে ক্যাপিটাল মার্কেটে সরাসরি কি ধরনের নেতিবাচক প্রভাব পড়ে এবং এই যে বিভিন্ন ধরনের একটা গুজব চলে আসে, সেটি কি আসলে কিছু ফায়দা লোটার জন্য এটি করা হয় নাকি আসলে স্যার গুজব যারা রটায় তারা তো নিশ্চয়ই কিছু ফায়দা লোটার জন্যই তারা গুজবটা রটায়। তবে এমনি যদি বস্তুনিষ্ঠভাবে মুদ্রানীতির প্রভাবকে বিশ্লেষণ করা হয় তাহলে তো আমি মনে করি যে এমনকি গত মুদ্রানীতি মানে এর আগের হাফের যে মুদ্রানীতিটা ছিল সেটা ঘোষণা সেটা জানুয়ারি থেকে জুন পর্যন্ত, এই মুদ্রানীতি ঘোষণা করার পরে কিন্তু ক্যাপিটাল মার্কেটে বেশ একটু বড় মাত্রায় পতন হয়েছিল এবং সেখানে তো এমন কিছু ছিল না যেটা ক্যাপিটাল মার্কেটের জন্য মানে ক্ষতিকর। শুধু একটা কথা বলা হয়েছিল যে ব্যাংকগুলোকে একটু মনিটর করা হবে, যে ব্যাংকগুলোর বিনিয়োগগুলো মনিটর করা হবে। কিন্তু তার আগেই তো অ্যাকচুয়ালি কিছুটা ছাড় দেওয়া হয়েছিল ব্যাংকের বিনিয়োগের ক্ষেত্রে। এবং বর্তমানে যে পরিস্থিতি তাতে ব্যাংকগুলো বেশিরভাগ ব্যাংকই আমার জানা মতে তাদের যে রিকোয়ারমেন্ট আছে সেটা তারা মিট করে তার উপরে আছে। সুতরাং ব্যাংকগুলো এখন যদি তারা নিজেরাও যদি ইনভেস্ট করতে চায় মুদ্রানীতিতে, অনেক ব্যাংক করতে পারবে। আর একটা যেটা আমি আগে উল্লেখ করেছি, যেটা ফারুক আহমেদ সিদ্দিকী উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে ঋণের প্রবাহ মুদ্রার ক্যাপিটাল মার্কেটের জন্য। তো যেহেতু আমার ধারণা যে সার্বিকভাবে মুদ্রা সরবরাহের মাত্রা আগের চাইতে কমবে না, হয়তো কিছুটা বাড়বে বা একই পর্যায়ে থাকবে, তো কাজেই সেটাও তো ক্যাপিটাল মার্কেটের উপরে কোনো নেতিবাচক প্রভাব ফেলার কথা না। তো এখন একটা জিনিস হয়, যদি হাই ইন্টারেস্ট রেট হয় ব্যাংকিং সিস্টেমে, তখন ক্যাপিটাল মার্কেট স্বভাবতই কিছুটা হয়, কারণ লোকে যারা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করবে তারা এখানে ইনভেস্ট না করে মনে করে আমি যদি ব্যাংকে টাকা রাখি তাহলে তো আমার কোনো রিস্ক নাই, রিস্ক ফ্রি ফিক্সড ইনকাম পাচ্ছি। কিন্তু সেটা তো এখন হচ্ছে না এবং মুদ্রানীতিতে নিঃসন্দেহে এমন কিছু করা হবে না যার ফলে আপনার ব্যাংকিং সিস্টেমের আমানতকারীদের জন্য সুদের হার বাড়বে। এখন একটা বিষয় আসে যেটা মুদ্রানীতির বাইরে, সেটা হলো সঞ্চয়পত্র। যে সঞ্চয়পত্রের সুদের হার অনেক বেশি থাকার ফলে কিছুটা ফান্ড ওইদিকে ডাইভার্টেড হচ্ছে এবং যার ফলে এই যে ব্যাংকগুলোর যে আমানতের প্রবৃদ্ধির হার খুব একটা বাড়ছে না আর কি। তো এবং এই কারণে হয়তো কিছুটা ক্যাপিটাল মার্কেটেও ফান্ড যাচ্ছে না, যেন অনেকে যারা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে পারতো পটেনশিয়ালি, তারা হয়তো সঞ্চয়পত্রের দিকে যাচ্ছে ক্যাপিটাল মার্কেটে না এসে। তবে সেটার সংখ্যা কীরকম সেরকম তো কোনো আমাদের পরিসংখ্যান নাই। তবে আমি মনে করি যে সার্বিকভাবে যদি কেউ বস্তুনিষ্ঠভাবে
মুদ্রানীতিকে বিশ্লেষণ করে তাহলে দেখতে পাবে যে এর মধ্যে এমন কিছু নাই যেটা ক্যাপিটাল মার্কেটের জন্য ক্ষতিকারক। স্যার আপনি তো ছিলেন, স্যারও ছিলেন বিএসসিসির দায়িত্বে, তো এই যে গুজবটা কিন্তু আগে থেকেই চলে আসছে, কিন্তু এখন যেটা হচ্ছে গুজব যেটা হয় দেখা যায় কিছুদিন পরে সেটার অধিকাংশ সত্য হয়, এবং আমরা দেখছি যে বিভিন্ন কোম্পানির যে ইনসাইডার নিউজগুলো, তারপরে ইপিএসগুলো, এগুলো আগে থেকেই অনেক জানা যায়, যেটা গুজব আকারে বের হয় তারপর দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে সত্য। সেই কারণেই কিন্তু এই গুজবটাকে প্রাধান্য বেশি দেয় বিনিয়োগকারীরা। এক্ষেত্রে স্যার বিএসসিসি কিংবা সরকারের যারা অন্যান্য রেগুলেটর আছে তারা কি ধরনের পদক্ষেপ নিতে পারে, নাকি এটি আসলে স্বাভাবিক গুজবটাই? না, গুজব তো বাজারে বিশেষ করে আপনার পুঁজিবাজারে গুজব একটা থাকবে, সব সময় থাকে, কিন্তু যদি দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই গুজবগুলো সত্য হয়ে গেছে, তাহলে একটা উদ্বেগের কারণ আছে। তার মানে কোনো লিকেজ হচ্ছে কিনা, যে ইনসাইডার ইনফরমেশনটা বাইরে চলে আসছে কিনা। তবে এ ব্যাপারে আমার কাছে পরিসংখ্যান নাই যে কোন ধরনের গুজব আসলে সত্য প্রমাণিত হয়েছে বা হয় নাই। কারণ আমার মনে হয় যারা ইনসাইডার এটা ইনফরমেশনটা ইউজ করতে চাইবে সেটা তো সে নিজের কাছেই রাখার চেষ্টা করবে। স্যার আর্থিক প্রতিবেদনগুলো যেগুলো হয়, সব বলবো না, অনেক ইনফরমেশনগুলোই জানা যায়, এবং দেখা যাচ্ছে অডিট হয়নি তার আগেই রিপোর্টটা চলে আসে যে এই ইপিএস হয়তো 2 টাকা 30 পয়সা, দেখা যায় 2 টাকা 30 পয়সা না হলে 2 টাকা 30, 32, 25 এই জায়গায় থাকে। এটা আটকানো খুব মুশকিল কিন্তু, কারণ এটা জুন এন্ডিং ক্লোজ হয়ে গেল এখন, এরপরে ম্যানেজমেন্ট প্রিপারেশন হচ্ছে। এখন ম্যানেজমেন্ট যখন অ্যাকাউন্টস প্রিপেয়ার করছে তখন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কিন্তু অনেক ব্যক্তি এটার সঙ্গে ইনভলভ হয়ে যাচ্ছে। এরপরে এখান থেকে ম্যানেজমেন্টের রিপোর্টটা রেডি হওয়ার পরে সেটা অডিটে যাচ্ছে, এগেইন অডিটের ফার্মের অনেক লোকে এটা নজরে আসছে। এছাড়া সেই কোম্পানি যারা ইয়েতে আছে, ম্যানেজমেন্টে আছে বা বোর্ডে আছে, তাদের কাছেও অনেকের কাছে জিনিসটা জানা থাকে। ফলে আমি একটু অ্যাড করতে চাই যে এখানে যে এই যে ইনফরমেশন যেটা, এটা যদি কাছাকাছি থাকে সেটা যদি সেটা প্রকাশ পায় সেটা তো খুব ক্ষতিকারক বলে আমার কাছে মনে হয় না। তবে সমস্যা যেটা হতে পারে সেটা হলো ইনসাইডার ইনফরমেশনের বেসিসে কেউ যদি ট্রেডটাকে ম্যানিপুলেট করে, যে নইলে যে ইপিএস 2 টাকা 30 পয়সা বলেছে, গুজব রটেছে, দেখা গেল 2 টাকা 28 পয়সা, তো সাধারণ বিনিয়োগকারী যদি সেটাকে বিবেচনায় বিনিয়োগ করে তো ঠিক আছে, কিন্তু যেহেতু আমি আগে জানি ইনসাইডার হিসেবে এবং সেটার বেসিসে যদি আমি ট্রেডিং পজিশন নেই তাহলে সেটা মার্কেটের জন্য ক্ষতি। গুজবটা যদি সঠিক না হয়, আমি জানি, আমি সঠিক সংবাদটা জানি, গুজবটা অন্যরকম হয়ে গেল। কিন্তু স্যার এই যে একটা মানে রিপোর্ট তৈরির ক্ষেত্রে অনেকেই সম্পৃক্ত, অনেকে থাকে, আপনি যেটা বললেন স্যার। স্যার আমরা যদি এই উদাহরণ হিসাবে দেখি, স্কয়ার ফার্মার ব্যাপারে তো স্যার আমরা এরকম শুনি না, তাহলে লোকাল কোম্পানি তার এটা কেন না? সেখানে তো অনেক কোম্পানি আছে যেখানে কর্পোরেট গভর্নেন্সটা অনেক উচ্চমানের, তো কর্পোরেট গভর্নেন্সটা উচ্চমানের না হলে সেই কোম্পানিতে সুশাসন না থাকলে এই লিকেজগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমাদের বিদেশি কোম্পানি ফর ইনস্ট্যান্স যেখানে কর্পোরেট গভর্নেন্স অনেক উন্নত, বা আমাদের দেশেও কয়েকটা কোম্পানি আছে যেখানে কর্পোরেট গভর্নেন্স উন্নত, সেসব দেশে এই জিনিসগুলো হয়তো কনফিডেন্সিয়াল রাখতে পারে, কারণ সেই ধরনের লোক সেখানে আছে, সেই পর্যায়ের লোক সেখানে আছে, এবং তাদের যারা অডিটার তারাও সেই ধরনের অডিটার, ফলে সেখানে হয়তো মেনটেন করতে পারেন। কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওই ধরনের কর্পোরেট গভর্নেন্স আমরা আমাদের লিস্টেড কোম্পানিগুলোতে ডেভেলপ করতে পারি নাই, এবং যে অডিটর যারা আছেন সে সবসময় তারাও যে কনফিডেন্সিয়ালিটি ধরে রাখতে পারেন সেটাও না। তো বাজারে এটা অনেক সময় চলে যায়, বা ইভেন ডাইরেক্টরের মাধ্যমেও তাদের বেনামিতেও চলে যেতে পারে, এবং সেটা আরও মারাত্মক হয় যে আমি জানি কিন্তু বাজার তখন জানে না, সুতরাং আমি কিন্তু আমার পজিশনটা নিয়ে ফেলেছি। স্যার এখনকার সমস্যাটা যেটি তৈরি হয়েছে, আমরা যেটি শুনি এটার প্রমাণ হয়তো বিএসসিসির কাছে থাকবে, বিএসসিসির যে সফটওয়্যার তাতে তাদের দেখার কথা। আমরা যেটা শুনি যে এই দেখা যায় যে যেসব কোম্পানি শেয়ারগুলো নিয়ে একটা বাজারে খেলাধুলা হয়, বলতে যেটা বোঝায় যে ম্যানিপুলেশন হয়, সেইগুলোর সাথে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে এই ইনসাইডার ইনফরমেশনগুলো আসে, এবং যে বিভিন্ন টপ ব্রোকার বা মার্চেন্ট ব্যাংক বা বিভিন্ন
বিভিন্ন কর্মকর্তারা এর সাথে জড়িত থাকে, সরাসরি উদ্যোক্তাদের কারো কেউ জড়িত থাকে, এবং যে ওই নিউজটা বের হয় সেটা হয়তো দেখা যাচ্ছে অস্বাভাবিক ইপিএস, এটি হয়তো কেউ বিশ্বাস করে না, কিন্তু দেখা যাচ্ছে যে এর আগে প্রাইস বাড়তে বাড়তে যে একটা পর্যায়ে যখন ইপিএসটা আসে তখন এই যে যারা আগে হোল্ডিং নিয়েছে তারা ছেড়ে দেয় এবং সাধারণ বিনিয়োগকারীরা বাড়তি ইপিএস বা ভালো দেখে ঢুকে এবং তারাই লোকসান করে, এবং এটি স্যার হয়ে আসছে, এবং এটি তো ধরাটা তো আসলেই সহজ বর্তমান যে সফটওয়্যার। স্যার এই একটা ফোন নিয়ে নিচ্ছি, তারপর আপনার কাছে আসি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি আমি রিয়াদ বলছি চট্টগ্রাম থেকে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন 2015 সালের ডিসেম্বরে মিউচুয়াল ফান্ড নিয়ে একটা ড্রাফট আইন তৈরি করেছিল। তো আমাদের পুঁজিবাজারের সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেক্টর হচ্ছে মিউচুয়াল ফান্ড। তো এই মিউচুয়াল ফান্ডটা আইনটাকে সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে এটাকে 2-3 মাসের মধ্যে ফাইনালাইজ করা দরকার ছিল। সেই জায়গায় কেন 1.5 বছরের মধ্যে এটা এখনো জুলাই রাখা হয়েছে? এটা কার সাথে করতেছে? জি ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে, উত্তর জানতে পারবেন। স্যার যে জায়গায় ছিলেন, মিউচুয়াল ফান্ডের মধ্যে কি স্যার মিউচুয়াল ফান্ডে যেটা হয়েছে, মিউচুয়াল ফান্ডে স্যার হঠাৎ করে এই কয়েক বছর ধরে RIU বা রি ইনভেস্টমেন্ট ইউনিট দেওয়া শুরু করলো, মানে বোনাসের মতো। এটি স্যার কেন করা হলো, কে করলো, এটি আসলে কেউ জানে না। তারপরে দেখা যাচ্ছে যে অনেকেই এটি দেওয়া শুরু করলো, মানে মিউচুয়াল ফান্ড যেখানে তার ডিভিডেন্ড দিবে সেটি না দিয়ে এই RIU দেওয়া শুরু করলো, এবং এখন আবার সেটা একটা খসড়া নীতিমালা করেছে যেটি গেজেট হয়নি। সেইটি বিনিয়োগকারী প্রশ্ন করেছেন যে এত ঝুলে আছে কেন, 1.5 বছর হলো এখনো গেজেট হচ্ছে না, এখনো কিন্তু এই RIU দিয়েই যাচ্ছে অনেকে। না, এটা কিন্তু দীর্ঘদিনের সমস্যা। এটা আজকের সমস্যা না, আমার মনে হয় এটা 8-10 বছরের সমস্যা। এটা যে টেকনিক্যালি মিউচুয়াল ফান্ড একটা ফান্ড, এটা কোনো কোম্পানি না, এবং এখানে এটা একটা ক্লোজ এন্ড একটা ফান্ড, যেটা বাড়ানো যাবে না টেকনিক্যালি। কিন্তু এটা নিয়ে প্রথমে ICB আমার মনে হয় ফার্স্ট আবেদন করে। আবেদন করার প্রয়োজন হয় না, তারা দিয়ে দেয়। এটা তো কারো আবেদনের দরকার হয় না। পরবর্তীকালে এটা নিয়ে অনেক লিটিগেশনও হয়েছে। লিটিগেশনের পরে এটা বহু রকম পরিবর্তন হয়েছে, এবং এখন যদি নতুন করে কোনো মিউচুয়াল ফান্ড 15 মাস আগে তৈরি করে মানে ড্রাফট করে থাকে, এটা তো সাথে সাথে এটাকে ফাইনালাইজ করা উচিত। কারণ বাজারে এই স্পেকুলেশনটা, এই একটা আইন কি হবে না হবে এটা নিয়ে স্পেকুলেশন করবে, দাম বাড়াবে কমাবে, ম্যানিপুলেশন করবে, এটা তো অ্যালাউ করা যায় না। সুতরাং যদি কোনো সংশোধনী আনতে হয় এটা প্রম্পটলি করা উচিত। এবং আমি জানি না কেন এটা 15 মাস ধরে বা কী ধরনের সংশোধনী আনা হচ্ছে, এটা আমার ধারণা নেই। তাহলে যদি কোনো সংশোধনী আনতে চায় তাহলে এটা দ্রুত করা উচিত, এবং এই পাবলিক নোটিফিকেশন হওয়ার পরে সাথে সাথে এটা নিষ্পত্তি হওয়া উচিত, যাতে করে স্পেকুলেশনটা বন্ধ হয়, ম্যানিপুলেশনটা বন্ধ হয়। জি স্যার, এখানে যে একটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে আপনার এই যে অ্যামেন্ডমেন্টে তো কী আছে সেটা উনিও জানেন না, হয়তো আমি তো জিনিস একেবারেই জানি না। তবে সেই অ্যামেন্ডমেন্টের সাথে কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থের প্রশ্ন জড়িত কিনা। দেখুন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলটা নিয়ে কী হলো, এটা আমরা তত্ত্বাবধায়ক সরকারের আমলে এটাকে আপনার অ্যাপ্রুভ করেছিলাম, এবং পরবর্তীতে অর্থনৈতিক খাতে সংস্কারমূলক যতগুলো অর্ডিন্যান্স আমরা করেছিলাম, এই একটি মাত্র ছাড়া সবগুলো কিন্তু পরবর্তী সরকার অনুমোদন দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছুটা রদবদল হয়তো একটু হয়েছে, সামান্য কিছু, কিন্তু এটা হয় না, যেহেতু একটা বিশেষ মহল থেকে এর বিরোধিতা ছিল। সেটা এতকাল পরে গিয়ে এখন এটা আইনটা পাশ হয়েছে, এবং এখন যেটা পরিস্থিতি সেটা হলো একজন চেয়ারম্যানকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, সেটাও আইন পাশ হওয়ার অনেক দিন পরে। কিন্তু সেই চেয়ারম্যান এখন মোটামুটিভাবে তিনি কী বলে নিধিরাম সর্দার, তার ওখানে কোনো লোক নেই, তার অফিস নেই। আমি শুনতে পারলাম আপনাদের রিপোর্টারে একজন বললেন যে চেয়ারম্যানকে ইন্টারভিউ করতে গেছিলেন, তো চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমি এখন আমার অফিস কোথায় করব সেটার জন্য আমি জায়গা খুঁজে বেড়াচ্ছি। তো কাজেই এখানেও হয়তো এই ধরনের কোনো স্বার্থ আমি জানি না সংশ্লিষ্ট আছে কিনা, এটা দেখা দরকার। স্যার একটা বিষয় যে রি ইনভেস্টমেন্ট ইউনিট যেটা, এটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আসলে এটি কি দেওয়ার কোনো সুযোগ আছে কিনা? না, সেটা আইনে সুযোগ আছে কিনা সেটা আমি বলতে পারবো না, কারণ আইন সম্পর্কে তো আমি এটা অতটা জানি না আর কি, যে লেটেস্ট পজিশনটাকে মিউচুয়াল ফান্ডের।
তবে কথা হচ্ছে এটা তো খুব আনইউজুয়াল। এটা উনিও যেটা বলেছেন, এটা একটা ফান্ড, আমার ফান্ড আপনার ফান্ড নিয়ে তারা এটাকে ইনভেস্ট করবে, এবং এখানে মূল উদ্দেশ্য দেওয়ার লক্ষ্যটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের একজন সাধারণ বিনিয়োগকারী তার পক্ষে সবসময় বাদ বিচার করে ওই অডিটেড স্টেটমেন্ট, তার পাস্ট ডিভিডেন্ড রেকর্ড ইত্যাদি অনেক কিছু বিশ্লেষণ করে বিনিয়োগ করা মুশকিল। তো সুতরাং মিউচুয়াল ফান্ড এটা সাপোজ টু বি রান বাই প্রফেশনাল পিপুল, তারা একটা ভালো বিনিয়োগের পোর্টফোলিওতে তারা গড়ে তুলতে পারবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে মিউচুয়াল ফান্ড যে তাদের, আমি করলে হয়তো 1টা বা 2টা বা 3টা শেয়ার কোম্পানির শেয়ারে আমি বিনিয়োগ করব, আর মিউচুয়াল ফান্ড তাদের পোর্টফোলিওটা ডাইভার্সিফাই করতে পারে, তাতে ওই ডাইভার্সিফাইড পোর্টফোলিওতে সাধারণত রিস্কটা কমায়। কিন্তু সে আবার রিইনভেস্টমেন্ট ইউনিট দিচ্ছে। এখন আমি তো আগ্রহী নাও হতে পারি, আমি চাইবো যে আমার যেটা ডিভিডেন্ড আমি ক্যাশ ডিভিডেন্ড দেবো, বা মুনাফা বলি বা ডিভিডেন্ড বলি, যাই বলি। তো কাজেই এখানেও তো আবার ওই মিউচুয়াল ফান্ডে যারা দিচ্ছে তাদেরকে আবার কিছুটা হয়তো জিম্মি করে রাখা হচ্ছে যদি এই রিইনভেস্টমেন্ট। না, আমার মনে হয় স্যার যে এটা একটা ক্লোজ এন্ড ফান্ড, এবং আমি ইনভেস্ট করেছি আমার যেটা ক্যাশ ডিভিডেন্ড পাওনা, ক্লোজ এন্ড ফান্ড হলে 8 বছরের সে 8 বছর পরে আমার এক্সপেকটেশন থাকবে এটা বন্ধ হয়ে যাবে, এবং আমার যে ক্যাশ পাওয়ার কথা সেটা আমি পেয়ে যাব। এখন যদি এটা এক্সটেনশন করা হতে থাকে বা এক ফার্মে বা অন্য ফার্মে কন্টিনিউ করতে থাকে, তাহলে কিন্তু আমি ওই যে ক্যাশ যে টাকাটা পাবো এটা সম্বন্ধে আমি অ্যাসিওর ফিল করছি না। এবং আমার মনে হয় এটা এনএভি এবং বাজার দর যে একটা বিরাট পার্থক্য দেখা যাচ্ছে, এটা একটা অন্যতম কারণ আমি যদি জানি যে এই মিউচুয়াল ফান্ডটা 2 বছর পরে ম্যাচিউর হয়ে যাচ্ছে এবং এটা ম্যাচিউর হলে আমি এত টাকা ক্যাশ পাবো, তাহলে তো এনএভির সাথে সাথে তাল মিলিয়ে আমার দামটা বাড়ার কথা। কিন্তু স্যার অনেকগুলো আছে, অনেকগুলোর আপনার স্যার প্রায় কাছাকাছি চলে গেছে। আবার কয়েকটি মানে এএমসির ম্যানেজ করে যে ফান্ডগুলো, সেগুলো কিন্তু প্রাইস বাড়ছে না, ওই 6 টাকা বাজার যতটা ভালো 7 টাকার বেশি যাচ্ছে না, এবং তারা ওই যে রিইনভেস্টমেন্ট ইউনিট দিচ্ছে। এবং স্যার এদের বিরুদ্ধে আর একটা অভিযোগ আছে, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে এই ফান্ডগুলোকে তারা ব্যক্তিগত সম্পত্তি মনে করেন এবং তারা এগুলো ছাড়তে চান না, এবং না ছাড়ার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সবগুলোই নেন, তারা হাইকোর্ট পর্যন্ত এবং এটাকে প্রলং করতে চায়। এবং সেক্ষেত্রে বিএসসিসি অনেকের তো সুযোগ করে দিচ্ছেন, না হলে এইটি তো হওয়ার কথা না। না, আর একটা জিনিস হলো যে আমি মনে করি আমাদের দেশে মিউচুয়াল ফান্ডের সংখ্যা অনেক, এতগুলো মিউচুয়াল ফান্ড অনুমোদন দেওয়া এই মার্কেটের বিবেচনায় প্রয়োজন ছিল কিনা যায় না। তো যেহেতু সংখ্যা অনেক, কাজে বিশেষ করে নতুন বা ছোট ছোট যেগুলি আছে তারা ওই নানা রকমের হয়তো এর মধ্যে যায় আর কি, মানে দুষ্কর্মের মধ্যে যায়, যাতে করে তাদের মানে ফান্ডের অফিসিয়াল যারা তাদের এটা পকেটটা ভারী করার জন্য। এটা সংখ্যার চাইতে বড় জিনিস হলো এগুলো সব প্রায় 2010 সালে হয়েছে। ওই সময় মার্কেট খুব চড়া ছিল, তো এদের উদ্দেশ্য ছিল একটা মিউচুয়াল ফান্ড করে চড়া দামে বিক্রি করে একটা প্রফিট করবে। এরা প্রফেশনালি ম্যানেজ করে দীর্ঘদিন ধরে যে অন্যের পোর্টফোলিও ম্যানেজমেন্ট করা, এটাই যে উদ্দেশ্য একটা মিউচুয়াল ফান্ডের, এটা নিয়ে এই প্রফেশনালিজমটা এই জন্য এদের গ্রো করে। প্রফেশনালিজম যেহেতু আমি সংখ্যার কথা এটাও একটা কারণে বলছি যে আমার তো এই সেক্টরে এত প্রফেশনালি কম্পিটেন্ট লোক নেই, তো সেখানে এত সংখ্যা দিলে ন্যাচারালি আমি রিসেন্ট স্যার কয়েকটি এএমসি ওরা ভালো করছে, তাদের রিটার্ন অনেক হাই। আপনার ভিআইপিবি, তারপরে হচ্ছে আপনার ভ্যানগার্ড, তারপরে স্যার এশিয়ান টাইগার, এরা স্যার ভালো রিটার্ন দিয়েছে গত বছর, তার আগের বছর, এই বছর এখন পর্যন্ত স্যার এগুলোর ভালো রিটার্ন, এরা যে ফান্ডগুলো ম্যানেজ করে, এবং ভালো ডিভিডেন্ডও দিচ্ছে, 15%, 16-70% পর্যন্ত ডিভিডেন্ড দিচ্ছে। কিন্তু আপনি যে নামগুলো করলেন এখানে কিন্তু প্রফেশনাল লোকগুলো রান করছে এই মিউচুয়াল ফান্ডগুলো, যতদূর আমি জানি। স্যার এগুলোর ফান্ডও কম, এদের হয়তো ফান্ডও কম, এবং কিন্তু অন্যান্য যারা বড় বড় যেগুলোর আমরা নাম জানি দীর্ঘদিন ধরে আছে, তারা কিন্তু ওই যে আরআইইউ দিয়ে যাচ্ছে, এবং যত ধরনের আইন কানুন দেখানো যায় সেটি দেখাচ্ছে, বিনিয়োগের শেষ পর্যায়ে যে কিছুই পাচ্ছেন না, মানে ওই কাগজ ছাড়া। না, এই জন্যই আমাদের নর্মালি হকি হওয়া উচিত যে একজন ইন্ডিভিজুয়াল ইনভেস্টর যা অনভিজ্ঞতা আছে, তার অভিজ্ঞতা নাই, তার ওই জ্ঞান নাই,
সুতরাং স্বাভাবিকভাবেই অন্যান্য দেশে সে একটা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এই বিনিয়োগটা করে থাকে। আমাদের দেশে কিন্তু কাঙ্ক্ষিত যেটা হওয়া উচিত সেটা হচ্ছে আমরা প্রফেশনাল বিনিয়োগকারী ডেভেলপ করে তাদের মাধ্যমে আমি বিনিয়োগ করব। কিন্তু আমাদের দেশে দুটো জিনিস হচ্ছে, আমাদের ওই ধরনের প্রফেশনাল মিউচুয়াল ফান্ড খুবই কম, এবং আমাদের যে বিনিয়োগকারী তাদের ওই মিউচুয়াল ফান্ডের উপরে কনফিডেন্স চলে গেছে, কনফিডেন্স নেই। কারণ তারা দেখছে তারা নিজেরাই বিনিয়োগ করে আরও বেশি প্রফিট পাচ্ছে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করে, যেখানে আরও প্রফেশনাল হওয়া উচিত, আরও বেশি প্রফিট পাওয়া উচিত, সেখানে সেটা হচ্ছে না। তার জন্য ওভারঅল মিউচুয়াল ফান্ডের উপরে মানুষের যে আস্থা এটা কমে যাচ্ছে, এবং মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যে পরিমাণ বিনিয়োগ হওয়া উচিত ছিল, যেটা ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, এটা তো মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ম্যাক্সিমাম হওয়া উচিত, সব জায়গাতে তাই হয়। কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ডের প্র্যাকটিক্যালি কত পার্সেন্ট, খুব সামান্য পার্সেন্ট বিনিয়োগ মিউচুয়াল ফান্ডের মাধ্যমে হচ্ছে। স্যার, যদি আপনার পুঁজিবাজারের একটি বড় সমস্যা এখনও রয়ে গেছে, সেটি হচ্ছে ভালো স্ক্রিপ্টের অভাব। এবং আমরা দেখছি যে গত 5 বছরে 100-র উপরে কোম্পানি তালিকাভুক্ত হয়েছে, কিন্তু সেই 100-র উপরে কোম্পানির কয়টি কোম্পানি মানে বলার মতো, সেটি নিয়ে প্রশ্ন আছে। এবং এই বিএসইসি যেটি বলেছে সেটি হচ্ছে যে কোম্পানি নিয়ে আসার দায়িত্ব আমাদের না, এটি দায়িত্ব অন্য যারা স্টেক হোল্ডার আছে, মার্চেন্ট ব্যাংক, ইভেন স্টক এক্সচেঞ্জগুলো তাদের মোটিভেট করে নিয়ে আসার দায়িত্ব, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে অনুমোদন দেওয়া। এখন তাই যদি হয় তাহলে তো ভালো কোম্পানিগুলো আসছে না। এখন সব দিক পজিটিভ, পুঁজিবাজারে টাকা এই মুহূর্তে আসারই কথা, তাহলে ভালো কোম্পানি না আসলে পুঁজিবাজারে টাকা কতটুকু আসবে, মানুষ কতটুকু বিনিয়োগ করবে? না, দেখুন, যে আমাদের দেশে তো নতুন ভালো কোম্পানি মার্কেটে আসছে না, আইপিওতে লিস্টিং হচ্ছে না, এটা তো জানা কথা। এখন এখানে প্রথমত সরকারের যে অ্যাটিটিউড, এখানে আপনার 26টা কোম্পানি আইডেন্টিফাই করা হয়েছিল সরকারের ভালো কোম্পানি, যেগুলো মার্কেটে আসার কথা ছিল। এটা তো 6-7 বছর মধ্যে হয়ে গেছে, একটাও আসেনি। তো কাজেই সরকারি কোম্পানি যদি না আসে, তাহলে বেসরকারি ভালো কোম্পানি যারা আছে তারা মনে করে সরকারি যদি তারা মার্কেটে না আসে আমরা কেন যাব, এই ধরনের একটা প্রবণতা থাকতে পারে, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি বলে যে মার্কেটে ভালো আইপিও আনার দায়িত্ব আমার না, সেটার কিছুটা সত্যতা আছে। সত্যতা এই কারণে যে এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসতে পারে। সেটা হলো যে আমি একজনকে উৎসাহিত করে আনলাম, তারপর আবার তার উপর নজরদারিও করব আমি, এখানে একটা সংঘাত আসতে পারে। তবে আমি মনে করি যে এইটার এই চিন্তাটা থাকা সত্ত্বেও আমাদের মতো দেশে যেহেতু বাজার এখনও অনুন্নত, সেখানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ভালো কোম্পানি আনার দায়িত্বটা সম্পূর্ণভাবে, যে তাদের একেবারে দায়িত্ব নাই এই কথা বলাটা বোধহয় সঠিক না। এবং আমি মনে করি যে এই যে সরকারি কোম্পানিগুলোর কথা বললাম, এইখানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আরও বেশি অ্যাক্টিভ হতে পারত। স্যার, একটু ইন্টারাপ্ট করি। এখানে এই যে আপনার লিটারেসি প্রোগ্রামটা যখন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, আপনি নিশ্চয়ই দেখেছেন, সেটি হচ্ছে সেখানে কিন্তু সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বলেছিলেন যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কেন তালিকাভুক্ত হচ্ছে না, কেন তাহলে এই ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ উনি কামনা করেছিলেন। তো ওনাদের জায়গা থেকে সরকার সর্বোচ্চ মহলে এ ধরনের দাবি তোলার পরও যখন তালিকাভুক্ত হচ্ছে না, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বিভিন্নভাবে ছাড় পেয়ে যাচ্ছে, তখন আসলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কী করার থাকতে পারে? না, এখানে ব্যাপারটা হচ্ছে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যখন ইনভেস্টমেন্ট করেছে তখন তো একটা আইনের আওতায় তারা ইনভেস্টমেন্ট করেছে। এখন আমি রিট্রোঅ্যাক্টিভলি আইনটাকে পরিবর্তন করে তাদের বাধ্যতামূলকভাবে যে লিস্টিং করা, সেটা করাটা সঠিক হবে না। এই কারণে যে আমরা তো আবার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট উৎসাহিত করতে চাই, কাজে আইন পরিবর্তন আপনার, এবং এটা কোনো কোর্টে গেলে এটা ঠেকানো মুশকিল হবে, কারণ আইনের একটা বেসিক নিয়ম হচ্ছে যে আপনি রিট্রোস্পেক্টিভলি আপনি এমন কিছু অ্যাকশন নিতে পারবেন না যাতে ওই আইনের ফলে কেউ তার তার মূল যে বেসিক কন্ডিশনে যাতে চেঞ্জ হয় আর কি, তার স্বার্থে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসির সঙ্গে তার সাথে স্বার্থের সাথে সংঘাত হয়। সুতরাং এখানে এই সমস্যা হবে। কিন্তু কাজে যেটা করতে হয় সেটা হচ্ছে নিগোশিয়েট করা, যে আপনি নিগোশিয়েট করে এখানে আপনি ভালো কোম্পানি আনতে পারেন, সেটার জন্য চেষ্টা করা উচিত। এবং সেখানে
আপনার যেমন বার্জার পেইন্ট, এটা তো আমি এনেছিলাম তো নেগোশিয়েট করে। ফর্চুনেটলি আমি তাদের কিছু লোকজনকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম। তারপরে তাদেরকে করা আপনার যে বোঝানোর চেষ্টা করা যে এই ট্যাক্স বেনিফিট হবে, এটা হবে, এটা হবে ইত্যাদি, তোমাদের মার্কেটে ভালো হবে কেন, তোমাদের যেহেতু তোমরা প্রফিট শেয়ার করবে সুতরাং তোমাদের ব্র্যান্ড রেপুটেশন ভালো হবে ইত্যাদি। ঠিক একইভাবে যে গ্রামীণ ফোনের প্রক্রিয়াটা তো আমি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে শুরু করি, এটা বেশ সময় লেগেছে। তারপরে আমি উপদেষ্টা দেখা গেলেও চেষ্টা করি, পরবর্তীতে তখনই মোটামুটি ফাইনালাইজড হয়ে গেছে, অ্যাকচুয়াল লিস্টিংটা পরে এসেছে। কিন্তু সেটার ব্যাপারে তো আমি নেগোশিয়েট করেছি, আমি প্রফেসর ইউনুসের সাথে কথা বলেছি, তারপরে আপনার যে ওদের যে ছিল আপনার যারা হ্যাঁ তাদের সাথে কথা বলেছি। তো এবং শেষ পর্যন্ত তারা আসে। তারপরে তাদের একটা দাবি ছিল যে ওই যে 10% মিনিমাম ট্যাক্স বেনিফিটের যেটা কমিয়ে দাও, সেটাও আমি না কমিয়ে রাজি করাতে পেরেছি। তো প্রথমে এটা আরও দেরি হলো, যে ইনিশিয়ালি তারা চাচ্ছিল যে এটা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ একই সাথে লিস্টেড হবে, কিন্তু সামহাও নিউ ইয়র্কে ওটা হয় নাই, সুতরাং ঢাকাতে তারা আসতে দেরি করেছে। যাই হোক শেষ পর্যন্ত এসছে। তো আপনার লাফার সিমেন্ট, আচ্ছা এখানেও কিন্তু দেখেন এটা তো গ্রিনফিল্ড হিসেবে দেওয়া হয়েছিল, এবং সেই কারণে যেহেতু এদের কোনো পাস্ট ট্র্যাক রেকর্ড নেই, এখানে তাদের যে ছিল প্রসপেক্টাস ছিল, সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে আগামী, আমার ঠিক সময়কালটা মনে নেই, ধারণা বোধহয় যে আগামী 3 বছর তারা ডিভিডেন্ড দেবে না, এরকম একটা কথা কিন্তু এখানে বলা ছিল, যাতে বিনিয়োগকারীরা জেনেই এখানে বিনিয়োগ করে। তবে যেহেতু এটা একটা ইন্টারন্যাশনালি রিপিউটেড কোম্পানি, সুতরাং বিনিয়োগকারীদের আস্থা ছিল, এবং সেখানে তাদের আইপিও সাবস্ক্রিপশন তো কম হয় নাই কিছু। তো কাজেই আমি মনে করি যে এটা নেগোসিয়েশনের সুযোগ আছে, যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেষ্টা করা উচিত। স্যার 30 সেকেন্ডে যদি পুঁজিবাজার নিয়ে আপনার শেষ কমেন্ট বলেন। এখন একটা সবাই একটু আতঙ্কে আছে, আসলে কি না, আতঙ্কে থাকার তো আমি কোনো কারণ দেখছি না। বাজার বেশ ভালো, মার্কেট কারেকশন মাঝে মাঝে হচ্ছে, আবার বাজার বাড়ছে, এবং এই ধরনের গুজবে কান দেওয়া উচিত না ইনভেস্টরদের, যে কি মুদ্রানীতিতে কি হবে, বাজেটে কি হবে, এই সমস্ত মুদ্রানীতি যাই হোক না কেন, বাজেট যাই হোক না কেন, এর তেমন কোনো প্রভাব পুঁজিবাজারে পড়া উচিত না। এগুলো হয়তো কিছু ব্যক্তি যারা এর নিজ স্বার্থে এসব গুজব বিভিন্ন মহল থেকে ছড়িয়ে দিচ্ছে। সুতরাং এখানে গুজব না দিয়ে ফুল আস্থার সাথে বিনিয়োগ করতে হবে। তবে কিছু কিছু ছোট ছোট কোম্পানিতে আমি দেখছি যে অস্বাভাবিকভাবে দাম বাড়ছে, এইখানে বিনিয়োগকারীকে সাবধান হতে হবে, যাতে করে ওই সব কোম্পানি। আপনাকে ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকালকে আপনারা দেখতে পাবেন দৈনিক শেয়ার বেজে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।